দর্শক আসসালামু আলাইকুম। আমি মুক্তাদির রশিদ, পেশায় একজন সাংবাদিক। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ৩ জুলাই ২০২৪-এ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলে। সমসাময়িক সংবাদ নিয়ে বিশ্লেষণ আর আপনাদের মন্তব্য এসব কিছু মিলে সাজানো হয়েছে আমার ইউটিউব চ্যানেল। আজকের আলোচনা যাওয়ার আগে আমি আপনাদেরকে দুটো ডিসক্লেমার দিতে চাই। নাম্বার 1, যে আমি কোভিডের আগে প্রায় ১১টা পত্রিকা নিয়মিত বাসায় রাখতাম এবং সেগুলো পড়ে আপনাদের নিজের মতো করে জানা বোঝার চেষ্টা করতাম। কিন্তু কোভিড পরবর্তী পরিস্থিতিতে এবং পত্রপত্রিকার দাম বেড়ে যাওয়া এবং একই সঙ্গে ইনফ্লেশনটা অনেক বেশি হয়ে যাওয়ার কারণে দুর্ভাগ্যবশত আমি কেবলমাত্র বাসায় এখন দুটো পত্রিকা সংগ্রহ করি। তার একটি হচ্ছে টিবিএস দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এবং আরেকটি হচ্ছে প্রথম আলো। তো আমি মূলত এই দুটো পত্রিকার প্রকাশিত সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এছাড়া অন্যান্য পত্রিকাগুলোতে অনলাইনে আসা সংবাদগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আরেকটি বিষয় আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, যারা আমার প্রথম ভিডিও আমার ইউটিউবে চ্যানেলে আপলোড হওয়ার পরে বিভিন্নভাবে মন্তব্য করেছেন এবং আমাকে ইন্সপিরেশন দিয়েছেন, আমাকে প্রেরণা জুগিয়েছেন। তাদের এই প্রেরণা আমার সামনের দিকে এগিয়ে চলার জন্য সত্যিকার অর্থে কাজে দিবে। কারণ আমি সত্যিকার অর্থে আপনাদেরকে বলতে চাই, যারা আমাকে ফোন করেছেন, আমাকে টেক্সট করেছেন, তাদের ইন্সপিরেশন ছাড়া, তাদের প্রেরণা ছাড়া আমার এই ইউটিউব আমার বক্তব্য, আমার কথাবার্তা কোনো কিছুই আসলে দীর্ঘমেয়াদে কার্যকর হবে না। এবং আমি মনে করি না যে আমার যে তথ্য প্রবাহ আমি এখানে অল্টারনেটিভ চালু করতে চাচ্ছি সেটাও মূলত কার্যকর হবে না। আমি আর কথা বাড়াবো না। আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই, প্রথম আলো আছে খুবই গুরুত্ব সহকারে এবং তার পুরো 6 কলামের মধ্যে 3 কলাম পত্রিকাতে দিয়ে যে খুবই গুরুত্বপূর্ণ একটি জনগুরুত্বপূর্ণ একটি বিষয় ছেপেছে, তা হচ্ছে কোটা বাতিলের দাবিতে যে অবরোধ, সেই অবরোধের সংবাদটি তারা ছেপেছে এবং আমি মনে করি এটা খুবই গুরুত্ববহ। এবং আপনি এখানে যদি পত্রিকাটা এখনো না পড়ে থাকেন, আমি আপনাদেরকে জাস্ট বলে শোনাচ্ছি যে ছাত্ররা বাংলাদেশের পতাকা উড়াচ্ছে এবং তারা আন্দোলন করছিল শাহবাগ মোড়ে, সেই ছবিটাই তারা এখানে প্রকাশ করেছে। খুবই দারুণ একটি ছবি এবং সেই সাথে এই সংবাদে তারা বোঝাতে চাচ্ছে যে কোটার মধ্য দিয়ে নতুন করে যে বৈষম্য সৃষ্টি হয়। আমিও মনে করি যে এর আগে যে কোটা পদ্ধতিতে ছিল, তাতে মেধার বদলে কেবলই কোটার মধ্য দিয়ে একটি জনপ্রশাসন গড়ে উঠছিল, যা দীর্ঘমেয়াদে বাংলাদেশের কেবল কোনো সরকার বা কোনো দল বা কোনো রাজনৈতিক দলের প্রেক্ষাপট নয়, দেশ হিসাবে মেধাশূন্য একটি জনপ্রশাসন গড়ে ওঠার একটা প্রয়াস ছিল। সেখানে ২০১৮ সালে আপনারা জানেন একটি আন্দোলনের প্রেক্ষাপটে এই কোটা সিস্টেম উইথড্র করা হয় এবং তার প্রেক্ষাপটে আমি বিশ্বাস করি অনেক মেধাবীরা মূলত তারা সরকারি চাকরিতে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে এবং মানুষের মধ্যে আলটিমেটলি এই সরকারের প্রতি অনেকেরই কিছুটা হলেও কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগ সৃষ্টি হয়েছে। এবং আমি মনে করি যে এই আন্দোলনটা তারা যে আন্দোলন করেছিল সেটাও যেমন যৌক্তিক, তার প্রেক্ষাপটে যে বাতিল হয়েছিল সেটা বৃহত্তর মানুষ উপকৃত হয়েছিল। এবং আপনি জানেন যে তাদের স্লোগানের কথা বলা হয়েছে, সেই স্লোগানগুলো কি আপনাদেরকে একটু বলেছে, কোটা না মেধা মেধা মেধা। অর্থাৎ মেধা যখন হয়, মেধার ভিত্তিতে যখন একটা জনপ্রশাসন গড়ে ওঠে, আপনি নিশ্চিত থাকবেন সে তার প্রফেশনালিজম তার বেড়ে যাবে, তার জনগণের প্রতি ডেডিকেশন বেড়ে যাবে। আর যখন আপনার একটা কোটার ভিত্তিতে হয়, তখন সে কোটা যারা নিশ্চিত করলো শুধু কেবলমাত্র তাদের প্রতি এক ধরনের প্রভুত্ব চলে আসে। আমি মনে করব যে কোটার বদলে তারা যে আন্দোলন করছে, যে কোটাবিহীন একটি জনপ্রশাসন বা মানুষের পাবলিক সার্ভিস তা ইন্ট্রোডিউস হওয়া প্রয়োজন, সেই জায়গাটার প্রতি আমি সমর্থন যোগাই এবং আমি মানসিকভাবে তাদের আন্দোলনটাকে মনে করি যৌক্তিক এবং এই জায়গাটাই হওয়া উচিত। কারণ একটা দেশ, আমার এই দেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, অবশ্যই সেটা মেধার ভিত্তিতে হওয়া উচিত। এবং আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়ে যখন আমরা ভর্তি হই, তখনও এখানে একটা কোটা সিস্টেম ছিল। আমাদের সময় অনেক খেলোয়াড় না তারাও খেলোয়াড় হিসাবে ঢুকেছেন, অনেকে ব্যাকডোর দিয়ে ঢুকেছেন, কিন্তু এতে বিশ্ববিদ্যালয়ের
বিশ্ববিদ্যালয়ের এডুকেশন সিস্টেম ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমি মনে করি না কোনো অবস্থাতেই কোটা কে আবার ফেরত এনে এই মানে মেধাশূন্য একটি জনপ্রশাসন গড়ে ওঠা উচিত। আমি এর পরপরই প্রথম আলো খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ প্রকাশ করেছে যে চীন নিবিড় কৌশলগত অংশীদার হতে চায়। বাংলাদেশের অন্যতম সেরা কূটনীতিক প্রতিবেদক রাহি রিজা যে রিপোর্টটি করেছেন ঢাকা থেকে, তিনি বোঝানোর চেষ্টা করেছেন, তিনি বলেছেন যেটা যে কিভাবে কি ধরনের পরিস্থিতিতে চীন বাংলাদেশকে আরো নিকটে যায়। একটা জিনিস আমরা সবসময় বুঝতে পারি যে চীনের সাথে আমাদের ভাষাগত, আমাদের সংস্কৃতিগত, আমাদের অবকাঠামোগত ভীষণ পার্থক্য রয়েছে। চীনের বিষয়ে যাওয়ার আগে আমাদের এটা মাথা রাখা উচিত যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে চীনের যে বৈরিতা, সেই বৈরী পরিবেশে চীনকে বাংলাদেশ আসলে কতটুকু নিতে পারবে। কিন্তু বাংলাদেশের জন্য চীনের গুরুত্বটা একটু ডিফারেন্ট, কারণ এই যে ডেভেলপমেন্ট বিভিন্ন জায়গায় আন্ডারপাস, টানেল বা ব্রিজ যেগুলো করেছে, সেই রোড ঘাটের ক্ষেত্রে চীনের অবদান অনস্বীকার্য। কিন্তু এখানে দেখার বিষয় যে আমরা প্রবাদ আছে, গ্রামে একটা প্রবাদ আছে যে মানে ধার করে ঘি ভাত খাওয়া। আমরা কি আসলে ধার করে ঘি ভাত খাচ্ছি কিনা? অর্থাৎ আমরা ধার করে এত রোড করছি, এই ধারের পরিমাণ বা ঋণের পরিমাণ আসলে তো আমাদের জনগণের উপরে পৌঁছাবে। তখন তো আমাদের ট্যাক্স, ভ্যাট, অন্যান্য যে সমস্ত সরকার যেভাবে রাজস্ব আদায় করে সেখানে প্রভাব পড়বে। তখন আমার জীবনযাত্রার মানটা আসলে কি হবে? তো যারা এখন উন্নয়নের দেখে আবেগ আপ্লুত হয়ে যাচ্ছেন, তারা হয়তো বলবেন যে আপনি চোখে চশমা পরেন দেখে, টিনের চশমা পরেন দেখে আপনি উন্নয়ন দেখতে পান না। আমি উন্নয়ন দেখতে চাই, কিন্তু সেটা সাস্টেইনেবল লেভেলে দেখতে চাই। আমি মনে করি যে এমন উন্নয়ন বাংলাদেশের জন্য হওয়া উচিত নয় যার ঋণের বোঝা জনগণকেই বইতে হবে। এর পাশাপাশি আরেকটি সংবাদ প্রথম আলোর প্রথম পাতায় ছেপেছে, যদিও এই সংবাদ আরো অন্যান্য পত্রিকায় আরো আগে ছেপেছে, তবুও তার সংবাদটা হচ্ছে যে অতিরিক্ত আইজিপি ও স্ত্রীর অপরাধ লব্ধ আয় ৬২ কোটি টাকা। আমি তো মনে করি যে খুবই সামান্য টাকা, যেখানে শামসুদ্দৌজা দোহা খন্দকার যেখানে ছিলেন সেখানে ৬২ কোটি টাকা আসলে কিছুই ছিল না। বিআরডব্লিউটিএ তে উনি দীর্ঘদিন ছিলেন এই সরকারের আসার পরে, এবং সত্যি কথা বলতে যে সেখানে উনি এই প্রেক্ষাপটটা আমি মনে করি যে আরো খতিয়ে দেখা দরকার, যে আসলে কত টাকা কিভাবে কোথা থেকে উপার্জন করছে। কিন্তু আমি একটা জিনিস কদিন ধরে লক্ষ্য করছিলাম যে শুধুমাত্র কি পুলিশই অপরাধ করছে, মানে পুলিশই দুর্নীতির সাথে আছে, পুলিশের মানুষগুলো কি দুর্নীতি আছে, মানে এমন একটা যে শুধুমাত্র পুলিশই খারাপ, বাংলাদেশে পুলিশের চেয়ে খারাপ আর কোনো সিভিল সার্ভিসের কোনো অংশ নাই। আমরা খুব বেশি একটা দেখতে পাচ্ছি না যে আমলারা আসলে কি করেন, আমাদের বাচ্চা কাচ্চা কিভাবে বিদেশে পড়ে, বা অন্যান্য জুডিশিয়ারির বাচ্চারা কিভাবে এত লাক্সারিয়াস লাইফ লিড করে, আমরা কি সেগুলো দেখতে পাচ্ছি? আমি বলছি না যারা সততার সাথে চাকরি করছেন আমি তাদেরকে নিয়ে আমি বলছি না, আমি বলছি যে শুধুমাত্র পুলিশকে নিয়ে আসা, যেমন ধরেন এনবিআর এর কথা, আপনি মতিউর ছাগলকাণ্ডের কাহিনী জানেন যে কেবলমাত্র ছাগল দিয়ে কি বের হয়েছে, আরো একজন এর কথা বলেছে। কিন্তু আমার কাছে মনে হয় যে এর বাইরেও অন্যান্য ক্যাডারের মানুষের কি অবস্থা সেটাও আমাদের দেখা দরকার। শিক্ষকরা এটা কতটুকু কি করছেন সেটাও আমাদের জানা প্রয়োজন, যে আসলে এবং দুদক যে কাজটা করছে, আমার তো মনে হয় যে দুদকের সততা নিরূপণের জন্য তাদের কি সম্পদ আছে সেটাও মানুষের জানা উচিত। দুদক কি তার নিজের ইনসাইট সে দেখাচ্ছে, সে কি তার কর্মকর্তা, তার কমিশনার, তার চেয়ারম্যান, তারা কি আসলে সততার সাথে জীবনযাপন করছেন কিনা, বা তাদের অর্থনৈতিক স্বাবলম্বী কি? আপনি জানেন যে দুদকের বশির সাহেবের গল্প আপনাদের নিশ্চয়ই মনে আছেন, যে তাদের খুবই সৎ, খুবই সুনামযোগ্য একজন অফিসারের সাথে তৎকালীন পুলিশের একজন কর্মকর্তা মিজানুরের কি ধরনের কথা হয়েছিল। ফলে আমার কাছে মনে হয় যে এটা পুরো একটা ব্যক্তি, মানে মিডিয়া ট্রায়ালের মধ্যে দিয়ে শুধু একটা ব্যক্তি বা XYZ এর মধ্যে না দেখে পুরা সিস্টেমটাকে আমাদের ট্রান্সপারেন্ট করা উচিত এবং অ্যাকাউন্টেবল হওয়া উচিত বলে আমি মনে করি। এবং সেটা যদি না হয়, সেটা আর কতটুকু সম্ভব এটা নিয়ে অবশ্যই ডিবেট আছে, কারণ সরকার
কি ওই মোরাল জায়গা আদৌ আছে কিনা যে তারা তাদেরকে ধরবে, হ্যাঁ, কারণ তারা কতটুকুই বা পারবেন। আমি আরো দুটো সংবাদ খুব সংক্ষেপে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে রাশিয়ার প্রপোজালের পর ফ্রান্স এবং ইটালির একটা যৌথ যৌথ প্রপোজাল বাংলাদেশকে দিয়েছে স্যাটেলাইট নির্মাণের ব্যাপারে। এই বিষয়ে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের আরও দায়িত্বশীল হওয়া উচিত, যে বাংলাদেশের বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 আদৌ কতটুকু প্রয়োজন আছে, কখন প্রয়োজন আছে, এই জিনিসগুলো নিয়ে আরও চুলচেরা বিশ্লেষণ করার কারণে এই রিপোর্টে তারা এই জিনিসটা বলতে পারেনি যে বাংলাদেশের জনমানুষের জন্য, জনগণের জন্য, বৃহত্তর মানুষের কল্যাণে যখন মানুষের ডিম কিনে খাওয়া নিয়ে চালের দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে মানুষ চিন্তিত। গতকাল আমি আপনাদেরকে একটা সংবাদ বলেছিলাম যে অন্তত 70% মানুষ তাদের এই মুদ্রাস্ফীতি নিয়ে চিন্তিত। সেই প্রেক্ষাপটে আসলে আমাদের জন্য কি এটা বিলাসিতা নয় কি? আপনি জানেন যে প্রথম আলো আরো একটি সুন্দর রিপোর্ট করেছে, কেবলমাত্র খুবই সংক্ষেপে একটু উল্লেখ করেছে যে ডিমের দাম লাগাম ছাড়া বাজারে কারসাজির অভিযোগ। আপনারা আপনারা এখন মানে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারগুলোর সত্যিকার অর্থে ডিমই একটা ভরসা ছিল, মাছ, ডিম, দুধ। গ্রামে তো আগে খুব অ্যাভেলেবেল ডিম ছিল, সেই প্রেক্ষাপটে নেই। আমরা এখন ঢাকাতে অন্তত একটা ডিম ভাজি করে, ডিমের চচ্চড়ি করে বা ডিমকে দিয়ে আমরা যদি মানে খেয়ে নিতে পারি, আমাদের চাহিদাটা মেটায়, সেইখানে যে একটা সংকট সৃষ্টি হয়েছে সেটা নিয়েও আমার মনে হয় যে আমাদের এখন চিন্তা হওয়ার কারণ আছে। এটা নিয়ে ভোক্তা অধিকারের সঙ্গে ব্যবসায়ীদের সাথে নিয়ে ভোক্তা অধিকার বসেছিল, কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে এখানে একটা চোর পুলিশ খেলার দেখা যায়। কারণ ডিমের দাম কমবে না এবং সরকার যে অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে প্রতি পদে পদে মানে পদে পদে যে ব্যর্থ হচ্ছে, সেটা কিন্তু এই ডিমের দাম মনিটরিং বা ব্যবস্থাপনা নিয়ে পরিলক্ষিত হয়। আর একটি যে হচ্ছে এলপিজির দাম 12 কেজিতে এবার 3 টাকা বাড়লো। আপনারা জানেন যে এলপিজি ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়, সেখানে এগুলোর দাম বেড়ে যাওয়ার কারণে মানুষের আসলে আপনার কাছে মনে হতে পারে মাত্র 3 টাকা, কিন্তু এটা যখন দীর্ঘমেয়াদে বা অনেক বেশি ব্যবহার হচ্ছে সেক্ষেত্রে মানুষের ক্রয় ক্ষমতার সাথে এই বৃদ্ধিটা আমি মনে করি যে অনেক বেশি প্রেশার হচ্ছে। আমাদের উন্নয়ন বা আমাদের সবকিছুর পাশাপাশি মাথায় রাখা দরকার বাংলাদেশের বৃহত্তর মানুষ সৎ জীবনযাপন করতে চান, বৃহত্তর মানুষ সাধারণ জীবনযাপন করতে চান এবং সেই সাধারণ জীবন নিশ্চিত হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেইটা মানুষের বাজেটের সাথে সম্পর্ক করে সেটা যেন তারা জীবন জীবিকা নিশ্চিত করতে পারেন। এই বলে আমার আজকের বক্তব্য শেষ করছি, আজকের আমার এই এপিসোড শেষ করছি। আবার সাথে থাকুন, আমাকে আপনাদের মন্তব্য দিয়ে আমাকে সহায়তা করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন আপনাদের কথা বলার জন্য। আমি থাকবো প্রতিদিন আপনাদের সঙ্গে। ধন্যবাদ সবাইকে।